আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা কাজ আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে যে হ্যান্ডসেটটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে Oppo A3s। এই ফোনটার প্রবলেম হচ্ছে ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করতেছে না। ব্যাক ক্যামেরা আসতেছে বাট ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করতেছে না। তো এই ধরনের টুকটাক প্রবলেম আমরা কিভাবে সলিউশন করব এই বিষয়ে আজকে কথা বলবো। তো যারা নতুন কাজ শিখছেন অথবা কাজ করতেছেন দীর্ঘদিন ধরে তারা আসলে জানেন যে আসলে এই ধরনের প্রবলেম আসলে কি করতে হয় প্রথমে। প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমরা ক্যামেরা প্রবলেম যেহেতু ক্যামেরাটা হচ্ছে চেঞ্জ করে দেখতে পারি। যদি ক্যামেরা চেঞ্জ করার পরে কাজ না হয় তারপর কি করব? তারপর আমরা যে কাজটা করতে পারি ভোল্টেজ ভ্যালু, জিআর ভ্যালু এগুলো মেজারমেন্ট করতে পারি। মেজারমেন্ট করে আপনি কি পাইলেন? জিআর ওকে পাইলেন। কিন্তু ওই সেকশনের ভোল্টেজ আছে কিনা? ধরুন আপনি জিআরটা ওকে পেয়েছেন। তো সেই জিআরটা ঠিক আছে কিনা বা যেই লাইনটার জিআর যেই লাইনগুলোর জিআর আপনি হচ্ছে মেজারমেন্ট করেছেন সেই লাইনগুলোতে কি মানের জিআর থাকার কথা বা যে জিআরটা পেয়েছেন সেই জিআরটা আসলে ওই জিআরটা এনাফ কিনা ওই লাইনের জন্য এই একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি লাইনগুলোর ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করতে যান তাহলে কখন এখানে ভোল্টেজ আসবে, সেই ভোল্টেজটার ভ্যালু কত হবে, সেই ভোল্টেজটার সাপ্লাই কোন সেকশন থেকে হয়েছে, এই বিষয়ে যদি আপনার প্রপার নলেজ না থাকে তাহলে কিন্তু এই ধরনের কাজে আপনারা অবশ্যই ব্যর্থ হবেন। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এই ফোনটায় কোনো টেকনিশিয়ান ভাইয়ের আগে কাজ করেছেন, তিনি কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। অবশ্যই তার হচ্ছে এই ক্যামেরা সেকশন সম্পর্কে প্রপার ধারণা ছিল না, অথবা উম, যেই কোনো কারণে সে সে এখানে ব্যর্থ হয়েছে। তো মূল কথা হচ্ছে যে জিআর ভ্যালু, ভোল্টেজ ভ্যালু এগুলো সম্পর্কে প্রপার ধারণা না থাকলে আপনারা কিন্তু ছোটোখাটো কাজগুলো করতে পারবেন না। আর এই ধরনের ছোটোখাটো কাজ দিয়ে কিন্তু আমাদের মোটামুটি ভালো আর্নিং হয়। কেননা এই কাজগুলো যদি আপনার প্রপার হচ্ছে সেকশন সম্পর্কে আইডিয়া থাকে তাহলে খুব সহজে এবং দ্রুত সময়ে আপনারা রিপেয়ার করতে পারবেন, যা দ্বারা মোটামুটি ভালো একটা অঙ্কের অর্থ ইনকাম করা এখান থেকে সম্ভব। তো যাই হোক, এখন এইখানে যে কানেক্টরটা ফোন ক্যামেরার যে কানেক্টরটা আছে সেই কানেক্টরটা হচ্ছে আহ, তোলার কারণে দেখা যাচ্ছে কোনো একটা পিন মিসিং হয়ে যেতে পারে, বা হচ্ছে কানেক্টরটা ঠিকঠাক মতন ওখানে সোল্ডারিং হয় নাই, এই ধরনের ঘটনাও ঘটতে পারে। আপনাদের কাছে যদি ডায়াগ্রাম থাকে আপনারা ডায়াগ্রাম দেখে লাইনগুলো আইডেন্টিফাই করে নিতে পারেন যে এইগুলো ভোল্টেজ লাইন, এইগুলো হচ্ছে মিপি লাইন, হ্যাঁ এইগুলো হচ্ছে কি বলে প্রোটোকল লাইন। এইভাবে লাইনগুলোকে সেকশন বাই সেকশন আলাদা করে নিয়েও মেজারমেন্ট করতে পারেন, অথবা সম্পূর্ণ কানেক্টরের যে ডায়োড ভ্যালু সেটা দেখেও আপনারা হচ্ছে ডায়াগ্রামের সাথে মিলিয়ে তারপর মেজারমেন্ট করতে পারেন যেভাবে ইচ্ছা। তো মেজারমেন্ট করার পরে আপনি কি পেলেন? ধরেন যে জিআরটা পেয়েছেন সেই জিআরটা এই সেকশনের জন্য এনাফ কিনা, অথবা যে জিআর ভ্যালুটা পেয়েছেন সেই জিআর ভ্যালুটা এই লাইনেরই কিনা। কেননা হচ্ছে একই লাইন দেখা যাচ্ছে ফ্রন্ট ক্যামেরায় আছে, একই ভোল্টেজ হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় যাচ্ছে, ব্যাক ক্যামেরায় যাচ্ছে। হতে পারে যে আপনার ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে সাপ্লাইটা আসতেছে না বাট ব্যাক ক্যামেরায় সাপ্লাইটা আসতেছে, অথবা যখন এখানে ভোল্টেজটা আসতেছে তখন হচ্ছে লাইনটা শর্টিং হয়ে যাচ্ছে, এরকমটা হতে পারে, আমি দেখেছি এরকমটা হয়। তো অনেকেরই মাথায় আসে যে ক্যামেরা সাপোর্ট করতেছে না, অডিও সাপোর্ট করতেছে না, তার জন্য সিপিইউ রিভল করতে হবে। হ্যাঁ, সিপিইউ আমরা রিভল করব, কখন করব? যখন প্রপার মেজারমেন্ট করে নিয়ে আগে আইডেন্টিফিকেশন করে নিব যে হ্যাঁ আমার প্রবলেমটা সিপিইউ থেকে। আপনাকে বুঝতে হবে যে প্রবলেমটা আসলে কোত্থেকে। ধরেন কেউ এখানে কাজ করছে, কাজ করার পরে এই কানেক্টরটা তুলে ফেলছিল, এখন আবার সে হচ্ছে পুনরায় কানেক্টরটা এখানে লাগাইছে, লাগানোর ফলে কি হয়েছে যে লাইনগুলো সব ঠিকঠাক মতন এখানে বোর্ডের সাথে অ্যাডজাস্ট হয় না, এটা হতে পারে। তো আপনি যদি জিআর ভ্যালু নেওয়ার সময় তো দেখতে পাবেন যে লাইনগুলো হচ্ছে ঠিক আছে কিনা, জিআর ভ্যালু ওকে। তারপরের কথা হচ্ছে ভোল্টেজ যে যখন মেজারমেন্ট করবেন সেই ভোল্টেজটা কীভাবে মেজারমেন্ট করবেন, সেই ভোল্টেজটা কখন এখানে আসবে, এটা হচ্ছে কোশ্চেন। তো আমি আহ, আমার অনলাইন যে স্টুডেন্ট আছে বা হচ্ছে আগে পরে অফলাইনে যাদের সাথে যাদেরকে ক্লাস করিয়েছি, আমি একটা কথা বারবার বলি, যখন কোনো সেকশন অপারেশনে যাবে, যেহেতু পুরো মাদারবোর্ডটাই হচ্ছে এসএমপিএস এর উপর ডিপেন্ড করে কাজ করে, সুইচ মুড পাওয়ার সাপ্লাই, সুইচ মুড পাওয়ার সাপ্লাইয়ের উপর যদি ডিপেন্ড করে কাজ না করে, প্রত্যেকটা সেকশনে যে অলওয়েজ যদি পাওয়ার থাকে তাহলে কি হবে, আপনার ব্যাটারি খুব দ্রুত ড্রেইন হয়ে যাবে, ব্যাটারি চার্জটা খুব দ্রুত চলে যাবে। সেই জন্য মোবাইলের পাওয়ার সেকশনকে এমনভাবে বিল্ডিং করা আছে যখন যেই সেকশনে মানে ফোন অন রাখার জন্য যেই ভোল্টেজগুলো রেসপন্সিবল সেই ভোল্টেজগুলো সবসময় থাকবে, এবং এর বাইরে যেই সেকশনগুলো আছে সেই সেকশনগুলো যখন অপারেশন মোডে যাবে মানে যখন অন হবে তখনই ওই সেকশনগুলোতে ভোল্টেজ সাপ্লাই যাবে, তার আগে না। তো এখানে আমি জিআর ভ্যালু ওকে পাইলাম, শর্টিং পাই নাই অথবা মিসিংও পাই নাই, ঠিক আছে।
এখন আমার ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করতে হবে। তো ভোল্টেজ কীভাবে মেজারমেন্ট করব? ভোল্টেজ মেজারমেন্ট করার প্রথম শর্ত হচ্ছে যে আপনি প্রথমে যে কাজটা করবেন, যে এখানে ক্যামেরা লাগাবেন, আগে ভোল্টেজ লাইনগুলো এখান থেকে সেপারেট করে নেবেন, যে আমার এই কয়টা পিনে ক্যামেরার জন্য সাপ্লাই আসে। সেই পিনগুলোকে আপনি হচ্ছে মিটারের কাঁটা দিয়ে একটু সূক্ষ্ম করে নেবেন, মিটারের কাঁটাটা সূক্ষ্ম করে নিয়ে ওই পিনগুলো ক্যামেরা ওপেন করে, আপনার ধরেন ফ্রন্ট ক্যামেরা সমস্যা, আপনি ফ্রন্ট ক্যামেরা ওপেন করে ক্যামেরা কানেক্টরে, অবশ্যই ক্যামেরা কানেক্ট করে রাখতে হবে। ক্যামেরা যদি কানেক্ট না থাকে তাহলে এখানে যে হচ্ছে প্রোটোকল লাইন আছে, সেই প্রোটোকল লাইনের মাধ্যমে সিপিইউ জেনে যাবে যে আমার তো এখানে ক্যামেরাই কানেক্ট নাই, তাহলে এখানে সাপ্লাই দিয়ে লাভ কি? এখানে কিন্তু আপনার সাপ্লাইটা আসবে না। তো আপনাকে যেটা করতে হবে, ক্যামেরাটা অবশ্যই কানেক্ট করে নিতে হবে। ক্যামেরাটা কানেক্ট করে নিয়ে তারপর আপনার হচ্ছে কি ভোল্টেজ ভ্যালুটা মেজারমেন্ট করতে হবে। অবশ্যই ফ্রন্ট ক্যামেরা ওপেন করে নিতে হবে, মানে ক্যামেরা চালু করে নিতে হবে। তো চালু করে নেওয়ার পরে আপনি কিন্তু এখানে ভোল্টেজ পাবেন, তার আগে কিন্তু ভোল্টেজ পাবেন না। তো এমতো অবস্থায় আপনি যদি হচ্ছে ভোল্টেজটা মেজারমেন্ট করেন, মেজারমেন্ট করলে দেখবেন যে হচ্ছে ভোল্টেজ পাচ্ছেন না। তো তখন আপনি হচ্ছে এখান থেকে শিওর হলেন যে আমার এখানে ভোল্টেজ সাপ্লাইটা আসতেছে না। তো ভোল্টেজ দেওয়ার জন্য রেসপন্সিবল কে কে? ধরেন সিপিইউ থেকে কোনো ভোল্টেজ লাইন আসতে পারে, অথবা ডিরেক্টলি হচ্ছে পাওয়ার সেকশন, পাওয়ার আইসিও এখানে ভোল্টেজ সাপ্লাই দিতে পারে, অথবা পাওয়ার আইসি হচ্ছে স্বতন্ত্রভাবে বলতে কি যে এলডিওর মাধ্যমে এখানে সাপ্লাইটা আসতে পারে। তো সেই সাপ্লাইটা কখন আসবে? এলডিও থেকে যদি এখানে সাপ্লাই দেয়, সেখানে হচ্ছে ডিরেক্টলি এলডিওর সাথে কি থাকে, বিপিএস পাওয়ার কানেক্টেড থাকে, এবং সিপিইউ থেকে একটা অ্যানাবল লাইন আসে। তো সেই অ্যানাবল লাইন যখন আসবে তখনই কিন্তু এখানে ভোল্টেজটা আসবে, তার আগে আসবে না। তো আমি সেই হচ্ছে এলডিও সেকশনে গিয়ে, বা যেই এলডিও এখানে সাপ্লাই দিচ্ছে সেই এলডিওকে হচ্ছে দেখতে পারি মেজারমেন্ট করে, যে এলডিওতে বিপিএস পাওয়ার আসছে কিনা, সিপিইউ থেকে অ্যানাবল সিগন্যাল আসতেছে কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে এলডিও সাপ্লাই এখানে দিচ্ছে কিনা, এলডিও নিজে ফল্টি কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখতে পারি। কিন্তু যদি আমি জিআর মিসিং পাই, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি? যদি ধরেন ভোল্টেজ লাইন ওকে, এলডিও সাপ্লাই দিচ্ছে, সেটাও কনফার্ম করলাম কীভাবে? ক্যামেরা লাগানোর পরে আমি এখানে ভোল্টেজ মেজারমেন্ট করে দেখলাম যে না, আমার ভোল্টেজ এখানে আসতেছে প্রপারলি, সবগুলো ভোল্টেজ, যে ভোল্টেজগুলো এখানে দরকার সেই ভোল্টেজগুলো সব ঠিকঠাক মতন এখানে আসতেছে। তো এখন আমার সমস্যাটা কোথায়? এখন সমস্যা হচ্ছে আমার যে মিপি লাইনগুলো আছে, প্রোটোকল লাইনগুলো আছে, সেগুলোকে আলাদা আলাদাভাবে মেজারমেন্ট করে দেখতে হবে। তো সেই ভোল্টেজ লাইন এবং মিপি লাইনগুলো যখন মেজারমেন্ট করবেন, তখন দেখবেন ওখানের জিআর ঠিক আছে কিনা। তো জিআর হচ্ছে কত হলে আপনার লাইনগুলো ঠিক আছে, সেগুলো কিন্তু ডায়াগ্রামে হচ্ছে ডায়োড ভ্যালু, এখানে যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন, এই কানেক্টরে দেখেন প্রত্যেকটা পিনের ভ্যালু কিন্তু এখানে শো করানো আছে, যে এই পিনে এত জিআর পাবেন, এই পিনে এত জিআর পাবেন, এই পিন গ্রাউন্ড, হ্যাঁ। তো এইভাবে করে দেখে নিয়ে, ডায়াগ্রাম থেকে দেখে নিয়ে আপনি লাইনগুলো মেজারমেন্ট করতে পারেন। তো এইখানে যে জিনিসটা পেলাম, সেটা হচ্ছে যে ক্যামেরার হচ্ছে কানেক্টরের উপরে কিছু পিন থাকে, নিচে কিছু পিন থাকে। তো আমি প্রথমে ভোল্টেজ লাইনগুলো মেজারমেন্ট করছি, করার পরে দেখছি যে ভোল্টেজ লাইনগুলো ওকে আছে, লাইনগুলোতে কোনো শর্টিং নাই, বা ভোল্টেজ ঠিকঠাক মতন এখানে আসতেছে। সেটা আমি অবশ্য ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে মেজারমেন্ট করে নিয়েছি। বাট আমি যখন হচ্ছে নিচের লাইনগুলো মেজারমেন্ট করতে গেলাম, তখন একটা লাইন দেখলাম যে হচ্ছে তার কোনো জিআর শো করতেছে না, কোনো জিআর ভ্যালু আসতেছে না। তখন আমি হচ্ছে ক্যামেরা কানেক্টর ঠিকঠাক মতন বোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা সেই জিনিসগুলো দেখার চেষ্টা করলাম, যে দেখলাম যে না, কানেক্টরও ঠিকঠাক মতন হচ্ছে অ্যাটাচ আছে আমার বোর্ডের সাথে। মানে যদিও এই কানেক্টরটা তোলা হয়েছিল, তোলার পরে যেই ভাই আবার পুনরায় হচ্ছে অ্যাটাচ করছেন বোর্ডের সাথে কানেক্টরটা, সেটা কিন্তু প্রপারলি হচ্ছে কানেক্টরটা হচ্ছে বোর্ডের সাথে অ্যাটাচ আছে। কিন্তু সমস্যাটা হয়েছে এই জায়গায়, যে যখন নিচের লাইনগুলো মেজারমেন্ট করলাম, মেজারমেন্ট করে আমি যেটা পেলাম, একটা লাইনে হচ্ছে জিআর মিসিং। সেই লাইনটা ডিরেক্টলি হচ্ছে সিপিইউর সাথে কানেক্টেড, সেটা কোনো প্রোটোকল লাইন না, সেটা হচ্ছে মিপি লাইন। এখন এই মিপির মানেটা কি? মিপির মানেটা হচ্ছে মোবাইল ইন্ডাস্ট্রি প্রসেসর ইন্টারফেস, মানে প্রসেসরের সাথে যেই ইন্টারফেসগুলো থাকে বিভিন্ন সেকশনের, এটাকে আমরা ক্যামেরার ক্ষেত্রে বলি হচ্ছে সিএসআই, আর ডিসপ্লের ক্ষেত্রে বলি ডিএসআই, মিপি লাইনগুলোকে। এখন সিএসআই মানে হচ্ছে ক্যামেরা সিরিয়াল ইন্টারফেস, সেই ক্যামেরা সিরিয়াল ইন্টারফেসগুলোই হচ্ছে মিপি লাইন। এখন এই মিপি লাইনগুলো ডিরেক্টলি হচ্ছে সিপিইউর সাথে কানেক্টেড থাকে, আর এই মিপি লাইনগুলোতে সাধারণত কিছু কয়েল লাগানো থাকে, কি বলে, ডুয়াল কয়েল। এখন যদি ডুয়াল কয়েল থাকে, তাহলে হচ্ছে আমরা সেখানে ধরে নিতে পারি যে কয়েলগুলো খারাপ হয়ে যেতে পারে। ধরুন কোনো কয়েল নাই এই লাইনগুলোতে, ডিরেক্টলি সিপিইউ থেকে ক্যামেরায় এই মিপি লাইনগুলো আসছে। তো সেক্ষেত্রে আমার এখন কি করণীয়? সেক্ষেত্রে করণীয় কি, আমি সিপিইউটাকে তুলে ফেলবো, না হচ্ছে একটু ভালোভাবে মাদারবোর্ডটাকে হচ্ছে ডায়াগনাইসিস করব, যে এই মিপি লাইনগুলো
সিপিইউ থেকে যে আসছে তার সাথে কোনো রেজিস্টার ইন্টিগ্রেটেড আছে কিনা, অথবা কোনো টেস্ট পয়েন্ট আছে কিনা এই মিপি লাইনগুলোর, সেগুলোকে যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে যে জিনিসগুলো দেখব যে টেস্ট পয়েন্ট অথবা এই মিপি লাইনগুলোর সাথে রেজিস্টার অথবা কয়েল যে ইন্টারফেসিং আছে সেগুলো কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তা এই সেটটার ক্ষেত্রে আমার কাছে যেটা হয়েছে যে আমি যখন দেখলাম যে এর একটা মিপি লাইন হচ্ছে ডিসকানেক্টেড, সিপিইউ থেকে ক্যামেরার সাথে ডিসকানেক্টেড, যার কারণে ফ্রন্ট ক্যামেরাটা আসতেছে না। এখন এখানে আপনি কি ডিসিশন নেবেন? আপনি কি সিপিইউকে তুলে রিভলভ করে আবার লাগাবেন, না হচ্ছে শর্টকাট কোনো ওয়ে আছে যে ওয়েতে আপনি কাজটা করে ফেলতে পারেন সেটা খোঁজার চেষ্টা করবেন? তা আমি যেটা করছি সেটা হচ্ছে যে যেই মিপি লাইনটা আমি হচ্ছে ডিসকানেক্টেড পাইছি সিপিইউ থেকে, সেই লাইনটা ধরে সিপিইউর দিকে এগিয়ে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা টেস্ট পয়েন্ট আছে। তো টেস্ট পয়েন্টটা যেহেতু আছে, তো এই টেস্ট পয়েন্টে সিপিইউ থেকে এই টেস্ট পয়েন্ট পর্যন্ত জিআরটা আছে কিনা, এবং এখান থেকে যেহেতু ক্যামেরা পর্যন্ত লাইনটা ডিসকানেক্টেড, তো এখানে জিআরটা পাওয়া যায় কিনা। যখনই এইখানের লাইনটার জিআর হচ্ছে আমি মেজারমেন্ট করতে গেলাম, দেখলাম যে হচ্ছে না, এই যে টেস্ট পয়েন্টটা আছে এখানে সিপিইউতে লাইনটা ঢোকার আগে, সেই লাইনে কিন্তু হচ্ছে আমার জিআর ভ্যালু ওকে। তো এখন বিষয়টা যেটা হলো যে এই লাইনটা থেকে ক্যামেরা কানেক্টর পর্যন্ত ডিসকানেক্টেড, বাট সিপিইউ থেকে এখানে কিন্তু লাইনটা আছে। তো এখন কি আমার সিপিইউটা রিভলিং করার প্রয়োজন পড়বে, অথবা সিপিইউর নিচ থেকে যদি লাইনটা হচ্ছে ড্রাই থাকতো, এক হচ্ছে ড্রাই, দ্বিতীয়ত হচ্ছে ট্র্যাক মিসিং। তো আমার এখানে যেটা হয়েছে যে সিপিইউ থেকে যেহেতু ওই টেস্ট পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমি মেজারমেন্ট করার পরে আমি ওখানে জিআর পেয়েছি, তার মানে হচ্ছে সিপিইউর সাথে সিপিইউ ড্রাই না, ওখান পর্যন্ত লাইনটা আছে। তখন কি হলো, আমার ট্র্যাক মিসিং, মানে সিপিইউ থেকে ক্যামেরা পর্যন্ত যে মিপি লাইনটা ডিসকানেক্টেড বা মিসিং, সেটা কিন্তু হচ্ছে লাইনটাই মিসিং, মানে লাইনটা যেটা বাংলা ভাষায় বলতে গেলে যে লাইনটা কাটা, ওখান পর্যন্ত লাইনটা নাই। তো আমি এখান থেকে সংক্ষেপে যদি একটা জাম্পার করে ক্যামেরা কানেক্টরের যেই পিনের জিআর নাই সেখান পর্যন্ত নিয়ে দেই, তাহলে কিন্তু আমার কানেক্টরটা জিআর ভ্যালুটা ওখানে আমি পাবো মেজারমেন্ট করলে, এবং লাইনটাও কিন্তু সচল হবে। তো এইভাবে করে আমি কাজটা করার যখন ট্রাই করলাম, তখন অলরেডি কাজটা করার পরে দেখলাম যে ওখানে জিআর ভ্যালু ওকে, জিআর চলে আসছে। তো জিআর চলে আসার পরে এখন আমি ক্যামেরা লাগিয়ে চেক করে দেখতে পারি যে হ্যাঁ আমার কাজটা হচ্ছে কিনা। তো এইভাবে করে যদি আমরা সেকশন সম্পর্কে প্রপার ধারণা থাকে, এবং মাদারবোর্ডের বিভিন্ন টেস্ট পয়েন্ট এবং হচ্ছে মিপি কয়েল এবং রেজিস্টার, এগুলো সম্পর্কে যদি প্রপার আইডিয়া থাকে, যে কোনো লাইনের সাথে যদি রেজিস্টার ইন্টিগ্রেটেড থাকে, তাহলে সেই রেজিস্টারটা তুলে এপাশ এবং ওপাশ দুই পাশের জিআর ভ্যালু আমরা মেজারমেন্ট করে নিতে পারি। দেখা যাচ্ছে যে রেজিস্টারটার ভ্যালু হাই হয়ে গেছে, অথবা রেজিস্টারটা ওপেন হয়ে গেছে, যার কারণে হচ্ছে এক পাশে জিআর আছে আর এক পাশে জিআর নাই। সিপিইউ রিভলভ করতে পারেন খুব সহজে, সেটা করে ফেলতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু সময় নষ্ট করে তো লাভ নাই। আপনি যদি কাজটা হচ্ছে সহজে করে ফেলতে পারেন, সেক্ষেত্রে সিপিইউ রিভলিং করার দরকারটা কি? তো তো আমার কথা হচ্ছে যে আপনার সেকশন সম্পর্কে প্রপার যদি ধারণা থাকে, যে ক্যামেরা কানেক্টরে কয়টা ভোল্টেজ থাকবে, কোন প্রোটোকল লাইন এখানে থাকবে, মিপি লাইনগুলো এখানে কাজ কি, হ্যাঁ, এইগুলো সম্পর্কে যদি আপনার প্রপার ধারণা থাকে, তাহলে ক্যামেরা, ডিসপ্লে, এই ব্লাঙ্ক এলসিডি, তারপর হচ্ছে লাইট সেকশন, যাই বলেন না কেন, অডিও সেকশন, এইগুলোতে যেই কোনো প্রবলেম হোক না কেন, আপনি কিন্তু হচ্ছে জিআর ভ্যালু, ভোল্টেজ ভ্যালু, এগুলো মেজারমেন্ট করার পরেই বুঝে যাবেন যে হচ্ছে আমার এখানে কী করতে হবে, সিপিইউ রিভলভ করতে হবে না অন্য কোনো ওয়ে এখানে আছে। কিন্তু ভাই, কাজ করার আগে যদি আমার মাথায় এই জিনিসটা থাকে যে এই সেকশন, এই লাইনগুলো থাকে, এই লাইনগুলোর এই কাজ, তো এইগুলো যদি আপনার মাথায় থাকে, তাহলে আমার মনে হয় না প্রবলেম আইডেন্টিফাই করার জন্য আর কি কাজ করতে হবে এটার জন্য ইউটিউবে কোনো ভিডিও খুঁজতে হবে বা অন্য কোনো ভাইয়ের হেল্প নিতে হবে। এরকম আমি অনেক দেখেছি, এরকম যে অডিও প্রবলেম, ঘ্যার ঘ্যার করতেছে, চেঁচার আওয়াজ হচ্ছে, অথবা ক্যামেরা আসতেছে না, ক্যামেরা সুইচিং হচ্ছে না, বিভিন্ন ধরনের প্রবলেম আছে, যেমন ডিসপ্লের লাইট আসতেছে না। আসলে যদি আপনার ডিসপ্লে কানেক্টরে কতগুলো লাইন আসে, কোত্থেকে লাইনগুলো আসে, এগুলো সম্পর্কে যদি আপনার প্রপার একটা আইডিয়া থাকে এবং সেকশন সম্পর্কে ধারণা, আমার মূলত আমি কোর্সে যে জিনিসটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা পিন সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করি, যে এই পিনের কাজ এইটা, এই পিন হচ্ছে এখান থেকে এখানে কানেক্টেড, হ্যাঁ, এই পিনে জিআর ভ্যালু এত থাকবে, এই পিনে ভোল্টেজ ভ্যালু এত থাকবে, এবং
এই পিনে ভোল্টেজটা কখন আসবে, হ্যাঁ জিয়ারটা ওকে পাইলেন, কিন্তু ভোল্টেজটা কখন আসবে এখানে, এই জিনিসগুলোই আমি আসলে বোঝানোর চেষ্টা করি। এবং সেকশন সম্পর্কে যদি আপনার প্রপার আইডিয়া থাকে, তাহলে আমার মনে হয় আপনারা কাজগুলো ইজিতে করতে পারবেন। অনেকেই আমার সাথে এখন পর্যন্ত যাদের সাথে দেখা হয়েছে, ধরেন কোনো না কোনো নতুন ট্রেনিং সেন্টার থেকে বা পুরাতন ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আসছেন, কিন্তু ট্রেনিং সেন্টারে যে কাজগুলো করায় তারা হয়তো বা সেকশন বাই সেকশন কাজ শেখায় কিনা আমি জানি না, তবে আমি যে জিনিসটা করি যে প্রত্যেকটা সেকশন বাই সেকশন ধরে ধরে কাজ শেখানোর চেষ্টা করি। তো কাজ আপনি যেখান থেকেই শিখেন, যেইভাবেই শিখেন, মনোযোগটা ধরে রাখবেন, যে আপনার ট্রেনার বা ছাড় যেই জিনিসগুলোই বলতেছেন সেই জিনিসগুলোই হচ্ছে একাধিকবার একাধিকবার হচ্ছে মাথায় নেওয়ার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করবেন। এই রিপেয়ার ডিপার্টমেন্টে প্র্যাকটিসের বিকল্প কিছুই নাই। আপনি সিপিইউ রিভলভিং করতে পারেন না, বাট হচ্ছে ইউটিউব থেকে বা অন্য কোনো ভাইয়ের হেল্প নিয়ে যদি বারবার একটা কাজ চেষ্টা করেন করার, তাহলে আমার মনে হয় না যে 10 দিন যদি প্র্যাকটিস করেন আপনি তার মধ্যে হচ্ছে 10টা ফোন যদি রিভলভিং করেন, ধরেন স্কার্প মাদারবোর্ড সংগ্রহ করে সেগুলো রিভলভিং করতেছেন, তো করতে 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 এক সময় দেখবেন যে আপনার হাত ঠিক হয়ে গেছে বা আপনার কাজটা হচ্ছে ঠিকঠাক মতন। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে প্রপারলি খেয়াল রাখতে হবে যখন কাজ শিখতেছেন। কেন আমরা যখন একটু প্রেশার বেশি পড়ে, আমি দেখছি যখন হচ্ছে আমি অফলাইনে ক্লাস নিতাম আগে, তখন অনেক স্টুডেন্ট ছিল যারা হচ্ছে ১ম এ কাজ শেখার জন্য খুবই মনোযোগ থাকতো, খুবই মনোযোগ, ব্যাপক মনোযোগ। বাট মাঝামাঝি একটা সময় এসে আর ভাল লাগতেছে না। মানে ক্লাসে পড়ার মতো যে এখন আর ভাল লাগতেছে না, এখন আর পড়বো না, থাক কালকে পড়বো না, এরকম না। আপনাকে প্রতিদিন যেই জিনিসগুলো দেখাবে সেই জিনিসগুলো প্রপারলি মাথায় নেওয়ার চেষ্টা করবেন। কেননা এটার উপর ডিপেন্ড করেই আপনার ইনকামটা আসবে। আপনি যত ভালো কাজ করতে পারবেন, যত বেশি কাজ করতে পারবেন, ভালো কাজ করলে তো অবশ্যই আপনার সুনাম মার্কেটে ছড়াবে, তখন ২-৪-১০ জনে আপনাকে চিনবে, আপনার কাছে কাজ নিয়ে আসবে। অথবা কাস্টমার ফিডব্যাক যদি আপনার ভালো থাকে, পুরাতন কাস্টমারই আপনাকে অনেকগুলো কাজ দিবে। তো এভাবে করেই কিন্তু মার্কেট প্লেসে হচ্ছে ইনকামটা জেনারেট হয়। আর সেই ইনকামটা ধরার জন্য অবশ্যই আপনার স্কিলকে হাই করতে হবে। তো স্কিল হাই করার জন্য আসলে এই সেকশনটা এমন একটা সেকশন যেখানে নিজে নিজে চেষ্টা করে অত বেশি দূরে আগানো যায় না, যার জন্য একটা হেল্পিং হ্যান্ড লাগে। ধরেন আপনি হচ্ছে সেটা কোনো বড় ভাইয়ের কাছ থেকে হেল্প নিতে পারেন, কোনো ট্রেনিং সেন্টার থেকে হচ্ছে আপনি কাজ শিখতেছেন সেখান থেকে হেল্প নিলেন, সেটা হতে পারে। কিন্তু সেখানে যারা আছে তারাও যদি এই সেকশন সম্পর্কে প্রপারলি না না জানে বা হচ্ছে আইডিয়া না থাকে, তাহলে আপনি আইডিয়াটা কোথা থেকে পাবেন, সেটা হচ্ছে চিন্তার বিষয়। তো সেই জন্য বেস্ট ট্রেনিং সেন্টার যেগুলো আছে বা কাজ শেখার যেই ইয়াটা আছে, জায়গা যেগুলো ভালো আছে সেখান থেকে শেখার চেষ্টা করবেন। না হয় হচ্ছে আপনার টাকাও বৃথা, আপনার হচ্ছে পরিশ্রমও বৃথা। আর একবার যারা হচ্ছে এই রিপেয়ার সেকশনে ঢুকে যারা মজা পেয়েছেন, তারা তো অবশ্যই জানেন যে এখান থেকে ইনকামটা কিভাবে হয়। এখান থেকে আপনি সারাদিন একটা অফিসে জব করে তারপরে হচ্ছে ধরেন মাস শেষ ১৫,০০০, ২০,০০০, ২৫,০০০ এরকম একটা টাকা হচ্ছে আপনি ইনকাম করতে পারেন। বাট এই সেকশনে যদি আপনার ক্যারিয়ারটা খুব ভালোভাবে গড়তে পারেন, ইনশাআল্লাহ এখান থেকে মাসে আমি ওরকম করে বলব না, এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর, ভালো মানের একটা ইনকাম জেনারেট করতে পারবেন এখান থেকে। যেমনটা আমার বাস্তব লাইফে আমি অনেক দেখছি এরকম যে যারা মার্কেট প্লেসে কাজ করে খুব ভালো একটা আর্নিং করতেছেন এবং খুব ভালো অবস্থানে আছেন। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আহ, যাই হোক, সবার জন্য শুভকামনা। কেননা যারা এই রিপেয়ার জগতে আসছেন, তারা সবাই চান যে আমি একটু ভালো টেকনিশিয়ান হই, ভালো কাজ করি বা ভালো কাজ যেন পারি, আমাকে যেন হচ্ছে কিছু লোক চিনে বা যারা আমার কাছ থেকে কাজ নিয়ে আসতেছে তারা যেন আমাকে কন্টিনিউয়াসলি কাজগুলো দেয়। একবার আপনার সুনাম ছড়াই পড়লে তারপর কিন্তু আপনাকে আর পিছিয়ে তাকাইতে হবে না। কেননা এই কাজের কিন্তু অভাব নয়, প্রচুর কাজ আছে। দেখেন এইখানে এই ক্যামেরাটা একটা জাম্পারিংয়ের মাধ্যমে এটা কিন্তু সলভ হয়ে গেল এই প্রবলেমটা। যেহেতু যে মিপি লাইনটা প্রবলেম ছিল, সেই মিপি লাইনটাকে কিন্তু আমি জাম্পারিং করে দিয়েছি। জাম্পারিং করার পরে আমি এখানে হচ্ছে জিআর ভ্যালু নেওয়ার পরে দেখলাম যে হচ্ছে লাইনটা ওকে। তো এখন আমার কাজটা কি ওকে। তো এইটুকু আইডিয়া বা এইটুকু নলেজ যদি আমার মধ্যে না থাকতো, তাহলে আমি কি করতাম, আমি এই ক্যামেরার হচ্ছে জিআর ভ্যালু যদি মেজারমেন্ট করা না বুঝতাম, ভোল্টেজ ভ্যালু যদি মেজারমেন্ট করা না না বুঝতাম, এবং এই ক্যামেরা সেকশন সম্পর্কে প্রপার আইডিয়া যদি আমার না থাকতো, তাহলে আমি যে কাজটা করতাম যে ক্যামেরা কানেক্টরটা একটু নাড়াই দেখতাম, ৮-১০টা ক্যামেরা চেঞ্জ করতাম, আসতো না। লাস্টে ফেইলিয়ার হয়ে ফোনটাকে রিটার্ন করে দিতাম যে না এটা হবে না, এটা সমস্যা আছে। অথবা আমি সিপিইউ রিভলভ করার জন্য যাইতাম, কিন্তু ওখানে যদি হচ্ছে আমার প্রপার হচ্ছে সিপিইউ রিভলিংয়ের জন্য টেম্পারেচার কত হবে, হ্যাঁ, তারপর হচ্ছে গ্লু কাটিংয়ে কত টেম্পারেচার দিব, সিপিইউ তোলার জন্য কত টেম্পারেচার দিব,
এবং হচ্ছে কত এয়ার থাকবে, এই জিনিসগুলো যদি আপনার মাথায় প্রপারলি না থাকে, হ্যাঁ, ইউটিউব দেখে আপনি হচ্ছে সিপিইউ তুলতেছেন, লাগাচ্ছেন, কিন্তু সে ওখানে যে হচ্ছে হট এয়ার গানটা ইউজ করতেছে, তার হট এয়ার গানের টেম্পারেচার আর আপনার কাছে যে হট এয়ার গান আছে সেটা টেম্পারেচার তো এক নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু ফেইলর, আপনার কাজটা কিন্তু হবে না। তো যাই হোক, হ্যান্ড স্কিল, মূল কথা হচ্ছে হ্যান্ড স্কিল আপনার অবশ্যই ভালো করতে হবে। পাশাপাশি প্রত্যেকটা সেকশন সম্পর্কে প্রপার একটা আইডিয়া রাখতে হবে যে আমার অডিও প্রবলেম হলে আমি প্রথমে এই লাইনগুলোকে টার্গেট করব, এই লাইনগুলোর এই কাজ। ক্যামেরা প্রবলেম হলে আমি প্রথমে এই লাইনগুলোকে টার্গেট করব, এই লাইনগুলোর এই কাজ। এইগুলো আপনাকে ভালোভাবে আগে মাথায় নিতে হবে। যদি সেকশন বাই সেকশন আপনি কাজটা শিখতে পারেন এবং প্রপার একটা আইডিয়া জেনারেট করতে পারেন প্রত্যেকটা সেকশন সম্পর্কে, এবং একটা গ্রাফ চার্ট আপনার মাথার মধ্যে হচ্ছে নিয়ে নেবেন যে একটা প্রবলেম আসলেই আমি প্রথমেই হচ্ছে মাথার মধ্যে ক্যাচ করবে, হ্যাঁ, ক্যামেরা আসতেছে না, তাহলে আমার মিপি লাইনে সমস্যা হতে পারে, প্রোটোকল লাইনে সমস্যা হতে পারে, অথবা ভোল্টেজ লাইনে সমস্যা হতে পারে। ডিসপ্লে আসতেছে না, তাহলে ডিসপ্লের সাথে কোন কোন আইসিগুলো কানেক্টেড, সেখান থেকে কি কি লাইনগুলো হচ্ছে আমার কানেক্টর পর্যন্ত আসছে, সেই লাইনগুলো ঠিক আছে কিনা, অথবা ডিসপ্লে নিজেই খারাপ কিনা। তো এই বিষয়গুলো কখন আপনার মাথার মধ্যে ঢুকবে, যখন মোবাইল ফোনের প্রত্যেকটা সেকশন সম্পর্কে আপনার একটা বেটার আইডিয়া আপনার মধ্যে চলে আসবে, এবং প্রত্যেকটা সেকশন আপনি যখন চিনবেন এবং প্রত্যেকটা সেকশনের কাজ আপনি যখন জানবেন। প্রত্যেকটা সেকশনের কাজ না, আপনার দেখা যাচ্ছে অনেকে আইসি চিনিয়ে দিলেন যে এটা তো নেটওয়ার্ক সেকশন, এখানে হচ্ছে ডাব্লিউটিআর আইসি থাকে, 2G আইসি থাকে, 4G আইসি থাকে, তাহলে আমার 4G আসতেছে না, আমি 4G আইসি চেঞ্জ করলে হয়ে যাবে। বিষয়টা এরকম না। বিভিন্ন কারণে একই প্রবলেম বিভিন্ন জায়গা থেকে হতে পারে, ভোল্টেজ মিসিং হওয়ার জন্য হতে পারে, তারপর হচ্ছে প্রোটোকল মিসিংয়ের জন্য হতে পারে, অথবা ব্র্যান্ড লাইন বা অন্য অন্য যেই লাইনগুলো ওই সেকশনের সাথে কানেক্টেড, সেইগুলোর কারণে হতে পারে। তো সেই জিনিসগুলো আপনাকে আগে জানতে হবে। না জেনে আসলে কাজ করলে কত দূর আগাতে পারবেন আমি জানি না। মুখস্থ বিদ্যা আসলে বেশি দূর যাওয়া যায় না মুখস্থ বিদ্যা দিয়ে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে যে সেকশন বাই সেকশন কাজগুলো শিখতে হবে। তো যারাই কাজ করতেছেন, অনেক দিন ধরেই কাজ করতেছেন, বাট হচ্ছে সেকশন সম্পর্কে জানেন না, বা কোনো ধরনের আইডিয়াই নেই আপনার এই সেকশন সম্পর্কে। আপনি শুধু জানেন শর্ট হলে সেই শর্ট কীভাবে রিমুভ করবেন, তারপর হচ্ছে সিপিইউ রিভলভ করলে যেই প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে সেগুলো জানেন, টুকটাক সফটওয়্যার দেওয়া জানেন। হ্যাঁ, এটা আপনার তো একটা স্কিল আপনার মধ্যে আছে, মোটামুটি একটা স্কিল আছে, যার কারণে আপনি কাজগুলো করতে পারতেছেন। বাট এর সাথে যদি আপনার এক্সট্রা একটু স্কিল অ্যাড হয়, যে আপনি সেকশন বাই সেকশন শিখলেন, তখন আপনার যেই জিনিসটা হবে যে আপনার ওই দুইটা আইডিয়া মিলে আপনি কিন্তু ভালো একটা হচ্ছে পর্যায়ে চলে যাবেন। যখন আপনার কাছে যেই কোনো প্রবলেমই আসুক না কেন, সেটা যেই কোনো প্রবলেমই হোক না কেন, আপনি প্রপারলি সেটার একটা সমাধান কিন্তু আপনার মাথার মধ্যে চলে আসবে। কিছু কিছু জায়গায় আপনি ফেইলিওর হবেন, কিন্তু সেটা আপনার দোষ হতে পারে, আপনার হ্যান্ড স্কিল হোক বা আপনার জানায় ভুল থাকতে পারে, সেই কারণে আপনি ফেইলিওর হতে পারেন। আবার দেখা যাচ্ছে কিছু কাজ মানে মিরাকেল হচ্ছেই না, ঠিক হচ্ছেই না, আপনি সব কিছু জানেন তারপরেও ঠিক হচ্ছে না, এরকম হতে পারে। বাট সেটা হওয়ার চান্স কিন্তু খুব কম থাকবে যখন আপনি পুরো সেকশন সম্পর্কে প্রপার একটা আইডিয়া পাবেন। আর মূলত আমি যে কাজটা করে থাকি, যে প্রত্যেকটা সেকশন কিভাবে কাজ করে, সেখানে কি কি জিনিসগুলো থাকে, সেখানে কোন পিনের কি কাজ, আমি মূলত এটার উপরেই ট্রেন আপ করাই থাকি খুব কম একটা প্রাইজে, খুব চিপ একটা প্রাইজে। কেননা এইখানে আমি এখন পর্যন্ত যাদেরকে অনলাইনে পাইছি, বা যারা আমার সাথে কানেক্টেড আছেন, বা যারা আমার সাথে কন্টিনিউয়াসলি কথাবার্তা হয় যাদের সাথে, ম্যাক্সিমামেরই যেই প্রবলেমটা সেটা হচ্ছে তাদের সেকশন সম্পর্কে ওরকম আইডিয়া নাই, অথবা ডায়াগ্রাম সম্পর্কে তারা অতটা জানেন না। অনেক দিন ধরে কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, তাদের হ্যান্ড স্কিল অনেক হাই, কিন্তু বিষয়গুলো না জানার কারণে যেই প্রবলেমটা হচ্ছে, যে তারা কাজগুলো ঠিকঠাক মতন সলভ করতে পারতেছে না। ধরেন কিছু কাজ সলভ হচ্ছে, কিছু কাজ হচ্ছে না। তো ওই যেইগুলো আপনার কাছে হচ্ছে না, তো ইনশাল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি, যদি আমি হই বা আমার চাইতে ভালো কোনো ট্রেইনার হয় বা ভালো কোনো টেকনিশিয়ান আপনারা পান, তার কাছ থেকে আগে শেখার চেষ্টা করবেন, আগে জানার চেষ্টা করবেন। তাহলে আপনার সময় নষ্ট হবে না, এবং হচ্ছে আপনার আর্থিক যেই ক্ষতির সাধন হচ্ছেন, যে সারাদিন কাজ করে আপনি প্রবলেম সলভ করতে পারলেন না, তখন কি হবে? দিন শেষে আপনার হচ্ছে সময় নষ্ট হলো, আর কোনো টাকাও ইনকাম হলো না। এই জিনিসগুলো থেকে হয়তো বা কিছুটা হলেও রেহাই পাবেন আস্তে আস্তে করে। এই লাইনে হচ্ছে আপনি যত দিন ধরে কাজ করতে থাকবেন, তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, নতুন নতুন প্রবলেম ফেস করবেন, নতুন নতুন প্রবলেম সলিউশন করবেন। হ্যাঁ,
আপনার এক্সপিরিয়েন্স অনেক বাড়বে এবং হচ্ছে আপনার কাজেও মনোযোগ আসবে। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে আপনি জেনে যদি কোনো কাজ করেন, তখন যে জিনিসটা হবে, তখন যে আনন্দটা আপনার ভিতরে আসবে এবং আপনার কাজ করার উৎসাহ আরও দ্বিগুণ গতিতে বেড়ে যাবে। অনেক ভাই বলেন যে, "ভাই কিছুদিন পরে যখন দেখতেছি যে কাজ করতেছি ২-৪ টা কাজ হচ্ছে, কিন্তু যখন দেখতেছি যে সারাদিন ধরে কাজ করার পরেও কাজ হচ্ছে না, তখন আর ভাল লাগে না। মনে হচ্ছে যে এই সেকশনটা ছেড়ে দেই।" কিন্তু এই ঘটনাটা কেন ঘটতেছে? যে আপনি প্র্যাকটিস করতেছেন না এবং আপনি শেখার চেষ্টা করতেছেন না। আপনাকে আসলে YouTube থেকে একটা সলিউশন দেখে সেভাবেই কাজটা করে ফেলবেন। আসলে উনি বা আমি বা যেই হোক না কেন, যেইভাবে সলিউশনটা করছি, ওই প্রবলেমটা তো ওখান থেকে নাও হতে পারে। অন্য কোনো জায়গা থেকেও তো হতে পারে। তো আপনার সেকশন সম্পর্কে প্রপার আইডিয়া থাকলে এবং ডায়াগ্রাম জানা থাকলে, বিশেষ করে স্কেমেটিক সম্পর্কে আপনার প্রপার একটা ধারণা থাকলে, আমার মনে হয় না যে ম্যাক্সিমাম কাজই আপনি সলভ করতে পারবেন, কোথাও আটকাবেন। কারণ আটকানোর জায়গা খুব কম। আপনি জানেন, জেনে করতেছেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আটকানোর মতো আমি ওয়েটা দেখতেছি না। তো ইনশাআল্লাহ আমার অনলাইন কোর্সে যে ভাইয়েরা আছেন, আমি তাদের এতটুকু আশ্বস্ত করতে চাই যে আমার কাছ থেকে এখান থেকে ট্রেনিং শেষ করার পরে তারা অবশ্যই একটা ভালো ফিডব্যাক দিবে। এখনও ভালো ফিডব্যাক আসতেছে তাদের কাছ থেকে, যে তারা আমার কাছ থেকে যেই কথাগুলো পাচ্ছে, সেই কথাগুলো তারা মাদারবোর্ডের সাথে মিলিয়ে দেখতেছে যে না, কথা এবং কাজে মিল আছে। কেননা হচ্ছে আমি ভাই না জেনে কোনো কথা বলার চেষ্টা করি না। আমি আগে ১০০ বার ওই সেকশনটা সম্পর্কে জানার চেষ্টা করি, ওই পিনগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। তারপরে হচ্ছে ওই পিনের কাজ সম্পর্কে জানার চেষ্টা করি এবং তারপর কথাটা বলি। হয়তোবা এমন হতে পারে যে আমি যে কথাটা বলছি সেটা হয়তোবা অতটা ভালো বুঝেই বলতে পারিনি, এটা হতে পারে। কিন্তু আপনাকে যেটা বলবো সেটা আমি জেনে শুনে তারপরেই বলবো, তার আগে বলবো না। আর হয়তোবা এই সেকশনটা সম্পর্কে আপনি জানতেন বা এই কাজটা এইভাবে হয়, হ্যাঁ? সেটা জানতেন। কিন্তু আমার সাথে আর আপনার আইডিয়া, আমার আইডিয়া ২ টা মিলানোর পরে হয়তোবা এমনও হতে পারে যে আগে যেটা জানতেন তার চাইতে এখন আরও ভালো হলো এবং আগে যদি একটু কনফিউশনে থাকতেন, তাহলে এই ২ টা আপনার আইডিয়া প্লাস আমার আইডিয়া, এই ২ টা মিলানোর পরে দেখবেন যে না, আমি আগে যেটা জানতাম সেটাই ঠিক আছে। অথবা আগে যে জিনিসটা জানতাম সেটা একটু ভুলভাবে জানতাম। এখন আরও ভালোভাবে জানলাম। এটা হতে পারে। তো যাই হোক, সবশেষে কথা হচ্ছে যে আগে জানেন, তারপরে কাজ করেন। তাহলে আর ব্যর্থতাও আসবে না, আর কাজে একঘেয়েমিও আসবে না। আপনার তখন শুধু কাজ করতে মন চাবে। আপনি যখন কাজ শিখে এবং প্রপার জেনে কাজ করবেন এবং সবচাইতে বড় কথা হচ্ছে মোবাইল ফোনের কাজ করতে গেলে ডায়াগ্রামের কোনো বিকল্প নাই। আপনার ডায়াগ্রাম শিখতেই হবে। আপনি বর্নিও বলেন বা অন্য কোনো কোম্পানির সফটওয়্যার বলেন, যেই সফটওয়্যার ইউজ করেন না কেন, আপনি ওইটা সম্পর্কে আগে শেখেন, জানেন, প্রচুর ঘাটেন, তাহলে আপনি কাজে সফলতা পাবেন ইনশাআল্লাহ।